অনেক দিন আগে একটা গ্রামে থাকতো এক গরিব কাঠুরিয়া। তার নাম ছিল রঘুনাথ। ভোর হতেই সে বনে যেত কাঁধে কুঠার নিয়ে। সারাদিন কাঠ কেটে বোঝা বেঁধে বাজারে বিক্রি করত। সেই টাকায় কোনো মতে সংসার চালাতো। পরিবার নিয়ে তার খুবই কষ্টের জীবন ছিল। তবুও সে সৎ মানুষ ছিল, কখনো কারোর ক্ষতি করতো না। না, যাই কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে আসি, না হলে যে এই অভাবের জ্বালায় খাবারও জুটবে না। সাবধানে যেও, আর দেখো বনের কোনো জীবন্ত গাছ কেটো না, শুধু শুকনো গাছই কেটো, না হলে যে পরিবেশের ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, মনে রাখবো। প্রত্যেক দিনের মতো রঘুনাথ কাঠ কাটতে বের হলো এবং সে যেতে যেতে বলল, রোজ রোজ বনের সামনের দিকের কাঠগুলো কেটে সব শেষ হয়ে গেছে। আজ ভাবছি বনের ভেতরের দিকে যাব, তাহলে আরও ভালো কাঠ পাবো, যেগুলো আমি খুব সহজেই বাজারে বেশি দামে বিক্রি করতে পারবো। এইটা বলে সে কুঠার নিয়ে বনের ভিতরের দিকে যেতে লাগলো। গাছ কাটতে কাটতে হঠাৎ কিছুটা দূরে ঝোপের আড়ালে সে দেখতে পেল কিছু একটা চকচক করছে। আরে, দূরে ওটা কি চকচক করছে? যাই কাছে গিয়ে দেখি। রঘুনাথ এই বলে কাছে যেতে থাকলো। কাছে গিয়ে দেখে একটা সোনার রঙের মূর্তি। মূর্তিটা এতটাই সুন্দর, মনে হচ্ছিল যেন আলো ছড়াচ্ছে। কিন্তু রঘুনাথ ভয়ে দূরে দাঁড়িয়েই থাকলো আর বলল, এ আবার কেমন মূর্তি? আমি তো কোনোদিন আগে দেখিনি এরকম মূর্তি। জঙ্গলের এত গভীরে কি করে এলো? রঘুনাথ এইটা মনে মনে ভাবতে থাকলো। ঠিক তখনই মূর্তি বলল, ভয় পেও না রঘুনাথ, আমি এক জাদুময় মূর্তি। তোমার এই পরিশ্রম আর কষ্ট দেখে আমার দয়া হলো, তাই তোমাকে সাহায্য করতে এলাম। রঘুনাথ অবাক হয়ে বলল। তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? ঠিক তখনই মূর্তি বলল, প্রতিদিন তোমাকে আমি একটি করে সোনার মুদ্রা দেব, যা দিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারবে। তবে সবসময় একটা কথা মনে রাখবে, লোভ আর অন্যায় করবে না, সবসময় সৎ পথে থাকবে। রঘুনাথ সেদিন বাড়ি ফিরে সব কথা তার স্ত্রীকে বলল। তুমি কি সব বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রঘুনাথ পরের দিন সকালে জাদুময় মূর্তির কাছে গেল আর মূর্তি তাকে একটি সোনার মুদ্রা দিল। প্রথমে সে অবিশ্বাস করেছিল, কিন্তু বাজারে দেখাতে সে বুঝলো সত্যি আসল সোনার। যাই হোক, আমার এই অভাবের সংসারে ভগবান এতদিনে মুখ তুলে তাকিয়েছে। ধীরে ধীরে তার সংসারে সুখ ফিরে এলো। তার কুঁড়ে ঘর একটু একটু করে মেরামত হলো, দুবেলা পেট ভরে খেতে পেল। এসব দেখে তার স্ত্রী বলল, রঘুনাথ ভেবেছিল এতদিন সে যে সুখ পায়নি, ধীরে ধীরে সে সব পাবে। মনে মনে খুব আনন্দ হলো। এইভাবে কয়েক মাস কেটে গেল। ধীরে ধীরে রঘুনাথের মনে লোভের জন্ম হলো। সে ভাবতে লাগলো, প্রতিদিন একটা করে মুদ্রা নিলে সংসার তো আমার আরামেই কেটে যাবে, কিন্তু ধনী হতে তো অনেক বছর লেগে যাবে। যদি আমি একসঙ্গে অনেক মুদ্রা পেতাম, তাহলে আজ থেকেই রাজার মতন জীবনযাপন করতাম। সে দিনে দিনে ক্রমশ অস্থির হয়ে উঠল। অবশেষে এক সকালে মূর্তির সামনে দাঁড়িয়ে সে বলল, হে জাদুময় মূর্তি, আমাকে একসঙ্গে অনেক সোনার মুদ্রা দাও। আমি খুব তাড়াতাড়ি ধনী হতে চাই। মূর্তি গম্ভীর হয়ে বলল, রঘুনাথ, আমি তোমাকে অনেক আগেই সাবধান করেছিলাম, লোভ মানুষকে সর্বনাশ করে। ধীরে ধীরে যা আসে সেটাই দীর্ঘস্থায়ী হয়। কিন্তু রঘুনাথ সোনার মতো ধৈর্য রাখলো না, বারবার অনুরোধ করতেই লাগলো। শেষে মূর্তি নিজের থেকে দুঃখ ভরে বলল, তোমার মনে লোভ বাসা বেঁধেছে রঘুনাথ, আর তুমি ধৈর্যও হারিয়ে ফেলেছ। তাই আজ থেকে আর কোনো মুদ্রা আমি তোমায় দেব না। তারপর এক ঝলক আলো ছড়িয়ে মূর্তি অদৃশ্য হয়ে গেল। হতাশ হয়ে রঘুনাথ দাঁড়িয়ে রইল। এরপর সে যতবার সেখানে গিয়েছে, মূর্তিকে আর খুঁজে পায়নি। অবশেষে তাকে আবার আগের মতো কাঠ কেটে সংসার চালাতে হলো। এবার তার মনে সবসময় একটা অনুশোচনা থাকতো। সব দোষ আমার। যদি লোভ না করতাম, তবে পরিবারের সবাইকে নিয়ে আজ আমি কত সুখে থাকতাম।
এর থেকে বোঝা গেল অতি লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। ঠাকুরপুর নামক একটা ছোট গ্রামে সীমা নামে একজন গরিব মহিলা তার ছেলে মহেশের সাথে একটা ছোট ঘরে থাকতো। সীমা লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। একদিন সীমা মহেশকে বলল, পুত্র মহেশ, যা বাবা, ভোলা ভাইয়ের দোকান থেকে গিয়ে ঘরের রেশনটা নিয়ে আয়, আর যদি টাকা চায় বলবি যে পরের মাসে দিয়ে দেব। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে মহেশ ভোলার দোকানের উদ্দেশ্যে যেতে লাগলো। মহেশ ভোলা ভাইয়ের দোকানে পৌঁছে গেল আর ভোলাকে বলল, ভোলা ভাই, মা রেশন দিতে বললো আর বলেছে টাকাটা পরের মাসে দিয়ে দেবে। তুই আমাকে কি ভেবেছিস যে সকাল সকাল ধার নিতে চলে এসছিস? এই ধারের জন্য আমার দোকান বন্ধ হবে একদিন। আগের ধার এখনও দিসনি, আবার ধার নিতে চলে এসছিস? না ভাই, আমি আর ধারে কোনো মাল দিতে পারবো না। ভোলার কথা শুনে মহেশ মনের দুঃখে ঘরের দিকে রওনা দিল আর যেতে যেতে ভাবতে লাগলো, আমি কতটা অভাগা যে দুবেলা খাওয়ারের জন্য উপার্জন করতে পারি না। মা দুবেলা খাওয়ারের জন্য লোকের বাড়িতে কাজ করে, আর আমি মায়ের এই দুঃখ দেখতে পারবো না। কতদিন আর মা লোকের বাড়িতে কাজ করবে? না, আমাকে কিছু একটা কাজ করতেই হবে। সময় চলে এসেছে, এবার আমাকে দায়িত্ব নিতেই হবে। মায়ের এই দুঃখ আমাকে দূর করতে হবে, তার জীবনে একটু খুশি নিয়ে আসতে হবে। এই ভাবতে ভাবতে যেতে লাগলো এবং যেতে যেতে গাছের নিচে তার সঙ্গে একটা সাধু বাবার দেখা হলো। সাধু বাবা ছিল খুবই ক্লান্ত আর তৃষ্ণার্ত। সাধু বাবা মহেশকে ডেকে বলল, পুত্র, আমাকে একটু জল খাওয়াতে পারো? আমি খুব তৃষ্ণার্ত। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে মহেশ পাশের গ্রাম থেকে গ্লাসে ঠান্ডা জল এনে দিল এবং সাধু বাবা পান করে তার তৃষ্ণা মিটালো। তারপর সাধু বাবা তাকে বলল, তোমার এই দয়া দেখে আমি খুব খুশি। বলো পুত্র, কে তুমি? এত উদাস হয়ে কোথায় যাচ্ছিলে? বাবা, আমি এক গরিব অভাগা, কোনো উপার্জন করতে পারি না। বাড়িতে বড় অভাব, দুবেলা দুমুঠো খাওয়ারের জন্য মাকে অন্যের বাড়িতে কাজ করতে হয়। তোমার মন খুব দয়ালু। চিন্তা করো না পুত্র, এই কয়েনটি রাখো। এটা কোনো সাধারণ কয়েন নয়, এটা ঘরের কোনো গোপন স্থানে রাখবে। কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। এই কয়েন যতদিন থাকবে তোমাদের খাওয়ার অভাব হবে না। অনেক ধন্যবাদ বাবা, আমি এটা অবশ্যই যত্ন করে রাখবো। এই বলে সে বাড়ির দিকে যেতে যেতে তার বন্ধু রমেশের সঙ্গে দেখা হলো। কি রে মহেশ, কোথা থেকে আসছিস? আর তোকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ রে রমেশ, আমি একটা কয়েন পেয়েছি। এটা কোনো সাধারণ কয়েন নয়, এটা আমাকে একজন জ্ঞানী সাধু বাবা দিয়েছে আর বলেছে এটা আমার বাড়িতে থাকলে কোনোদিন খাওয়ার অভাব হবে না। রমেশ কয়েনটা দেখতে থাকলো আর মনে মনে তার লোভ হলো আর সাধারণভাবে বলল, আরে মহেশ, তুইও সত্যি এই একটা সাধারণ কয়েন কি করে কারোর দুঃখ মেটাবে? মনে হচ্ছে তোর সঙ্গে সাধু বাবা মজা করেছে। কিন্তু হ্যাঁ, আমাদের গ্রামে একজন জ্ঞানী ব্যক্তি থাকে যে সব কিছু জিনিসের রহস্য জানতে পারে। তুই একটা কাজ কর, ওই কয়েনটা আমাকে দে, আমি ওটা ওই জ্ঞানী ব্যক্তিকে দেখাবো, যাতে তুই ওর আসল রহস্য জানতে পারিস। ঠিক আছে রমেশ ভাই, যদি এটা করলে সত্যি জানা যায় তাহলে তুই এটা নিয়ে যা, কিন্তু এটা দেখিয়ে কাল আমাকে দিয়ে দিস। এই বলে মহেশ বাড়ির দিকে যেতে থাকলো। রমেশ খুব চালাকি করে মহেশকে বোকা বানিয়ে কয়েনটা নিজের কাছে রেখে দিল, কারণ ওর মনে লোভ বাসা বেঁধেছিল। হা হা, আমি ওকে বোকা বানিয়েছি। এবার এটা আমার, এটা আমি আমার কাছে রাখবো, আর কোনো চিন্তা থাকবে না। বসে বসে শুধু আরাম করব, আমার ভাগ্য তো খুলে গেল। মা, আমি একটা খুব খুশির খবর নিয়ে এসেছি। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। খাওয়ারের জন্য তোমাকে আর লোকের বাড়িতে কাজে যেতে হবে না। এটা তুই কি বলছিস? এটা আবার কি করে সম্ভব?
মহেশ হালকা হাসলো এবং তার মাকে পুরো ঘটনা বলল, আর এটাও বলল যে ও কিভাবে ওই কয়েনটা রমেশকে দিয়ে দিল যাতে সেটা জ্ঞানী ব্যক্তিকে দেখাতে পারে। হে ভগবান, তুই এটা কি করেছিস? ওই রমেশ খুব চতুর আর চালাক। ও তোকে বোকা বানিয়ে তোর কাছ থেকে কয়েনটি নিয়ে নিয়েছে, আর ও তোকে কোনোদিন ফেরত দেবে না। তুই সবসময় সহজে সবার কথা বিশ্বাস করে নিস, তাই এমন করে ঠকতে হয়। মহেশ তার ভুল বুঝতে পারল। তুমি ঠিক বলেছ মা, আমি বড় ভুল করেছি। আমি সবার কথা বিশ্বাস করি, সেই জন্য আজ আমাকে একটা লোভী ঠকিয়ে দিল। এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, তুই যা তাড়াতাড়ি রমেশের কাছ থেকে ওই কয়েনটা নিয়ে আয়। ও তোকে ঠকিয়েছে, আর ওর সঙ্গে বুদ্ধি করে কথা বলবি। মহেশ আর দেরি না করে রমেশের বাড়ির দিকে যেতে লাগলো। আরে রমেশ, আমার কয়েনটা আমাকে ফেরত দে। যেটার সত্যতা জানার জন্য তোকে আমি কিছুক্ষণ আগেই দিয়েছিলাম। কয়েন? কিসের কয়েন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, তুই কোন কয়েনের কথা বলছিস? মহেশ এবার পুরো বুঝতে পেরেছে যে রমেশ ওকে ধোকা দিয়েছে। ও রেগে রমেশকে বলল, রমেশ, মিথ্যে বলিস না। কিছুক্ষণ আগেই তোকে আমি একটা কয়েন দিয়েছিলাম, আর তুই বলেছিলিস ওটা কোনো জ্ঞানী ব্যক্তিকে দেখাবি ওর সত্যতা জানার জন্য, আর এখন বলছিস তোর মনে নেই? আরে ভাই, তুই কোনো কয়েন আমাকে দিসনি, ফালতু বকিস না, এখান থেকে চলে যা তুই। রমেশ, তুই মিথ্যে বলছিস। আমি বুঝতে পেরেছি তুই আমাকে ধোকা দিয়েছিস। রমেশ এবার রেগে মহেশকে বাইরে বের করে দিল। মহেশ মনের দুঃখে হতাশ হয়ে বাড়িতে পৌঁছে গেল এবং তার মাকে সব বলল। আমি জানতাম ও তোকে কয়েনটা ফেরত দেবে না। আসলে ও খুব লোভী আর মিথ্যেবাদী। তুই ওই সাধু বাবার কাছে যা, উনি তোকে সঠিক পথ দেখাবে। এই বলে মহেশ সাধু বাবাকে খুঁজতে যেতে থাকলো। অনেক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তারপর একদিন সে জঙ্গলের ভিতরের দিকে যেতে লাগলো এবং যেতে যেতে সাধু বাবাকে দেখতে পেল। তারপর মহেশ সাধু বাবাকে বলল, বাবা, আমায় কৃপা করুন। ওই রমেশ আমাকে ধোকা দিয়ে আপনার দেওয়া কয়েনটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমি সব জানি, আমি আগেই বলেছিলাম যে কয়েনটা খুব যত্ন করে রাখবি। রমেশ তোর সরলতার সুযোগ নিয়ে তোকে ঠকিয়েছে। তুই চিন্তা করিস না, ওর কর্মের ফল ও অবশ্যই পাবে। আর ওই কয়েন কোনো অসৎ ব্যক্তির কাছে তার ফল দেবে না, বরং তার উল্টো প্রভাব পড়বে। তোর সব ভালো হবে, শুধু সময়ের অপেক্ষা কর। এই বলে সাধু বাবা চলে গেল। কিছুদিন পর রমেশ ক্রমশ দরিদ্র হতে থাকলো। রমেশ বসে বসে ভাবতে লাগলো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। মহেশ তো বলেছিল যে কয়েনটা থাকলে কোনোদিন খাওয়ার অভাব হবে না, কিন্তু এই কয়েনটা নেওয়ার পর আমি তো ক্রমশ দরিদ্র হয়ে গেছি। না, আমাকে ওই সাধু বাবার কাছে যেতেই হবে। এই বলে রমেশ সাধু বাবার কাছে যেতে থাকলো। সাধু বাবাকে গিয়ে বলল, বাবা, আমি অনেক কষ্ট পেয়ে আপনার কাছে এসেছি, আমায় দয়া করুন। চুপ কর লোভী, তুই তোর অসৎ কর্মের ফল ভোগ করছিস। তুই মহেশকে টকিয়ে কয়েনটা নিয়েছিস। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি আর কাউকে ঠকাবো না, একটিবার আমায় সুযোগ দিন। ঠিক আছে, তুই যা এক্ষুনি কয়েনটা মহেশকে ফেরত দিবি আর ওর কাছে ক্ষমা চাইবি। তারপর সময় হলে সব তোর ধীরে ধীরে ঠিক হবে, কিন্তু ততদিন তোকে কর্মফল ভোগ করতেই হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রমেশ মহেশের বাড়ির দিকে যেতে থাকলো এবং মহেশকে গিয়ে বলল, মহেশ, তোর কয়েনটা নিয়ে তোকে আমি মিথ্যে বলেছি, তোকে আমি ঠকিয়েছি, আমায় তুই ক্ষমা করে দে। এই নে তোর কয়েন। ঠিক আছে রমেশ ভাই, আর ক্ষমা চাইতে হবে না। তুই নিজের থেকে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তারপর কয়েনটা পেয়ে মহেশের সব অভাব ধীরে ধীরে মিটে গেল। মহেশ তার মায়ের সঙ্গে খুশিতে দিন কাটাতে থাকলো।